গতকাল একটা ডকুমেন্টারি দেখছিলাম, প্রথম আলোর করা। এর আগে আরেকটা সেম ডকুমেন্টারি করেছিল বিবিসি থেকে। তো বিবিসির ডকুমেন্টারি করার পর প্রথম আলোর এই ডকুমেন্টারিটা যখন আমার গতকাল চোখে পড়লো, তখন মানে এই 35 মিনিটের ডকুমেন্টারি আসলে না মানে টেনে দেখার মতো কোনো অবস্থা নেই। আপনাকে প্রত্যেকটা সেকেন্ড আপনাকে দেখতে হবে। তো সেখানে যখন এই শেখ হাসিনার আমলে এই 5ই আগস্ট 4ই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছিল যাত্রাবাড়ি এলাকাতে, যাত্রাবাড়ি যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে, সেই ভয়াবহ ঘটনাটা যখন আমি দেখছিলাম এবং প্রতিবেদক কত সুন্দরভাবে সেটাকে মানে এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলছিলেন, মানে ভাই যে কারো বুকটা কেঁদে উঠবে, বুঝছেন, বুকটা কেঁদে উঠবে। আমার চোখে পানি এসে পড়ছিল এই ভিডিও দেখে। যখন এই আন্দোলনকারীরা এই জুলাই আগস্টের বিপ্লবে যে আন্দোলনকারীরা, আপনারা জানেন 1200-1400 পোলাপান মারা গেছে। তো তারা যে তাদের জীবন বাঁচানোর জন্য ওখান থেকে একটা ফ্লাইওভার গেছে, বুঝছেন, ওই যাত্রাবাড়ি চৌরাস্তার পাশ দিয়ে একটা ফ্লাইওভার গেছে। আমি এই ফ্লাইওভার কিন্তু দেখিনি, বাংলাদেশে যাই না আমি 10 বছর ধরে, 10 বছরও বেশি হবে। তো ওই ফ্লাইওভারের যে পায়াগুলো থাকে না, পিলার যেগুলোকে বলা হয় না আপনারা, সেই পিলারগুলোর পাশে গিয়ে পোলাপানরা লুকিয়ে রয়েছে, ছোটো ছোটো পোলাপান, বুঝছেন, সব ইয়াং পোলাপান লুকিয়ে রয়েছে, কারণ পুলিশ এলো পাতারি গুলি করতেছে। তো সেখানে পুলিশ ফাঁড়ি থেকে বেরোয় এসে সেই পিলারের সামনে লুকিয়ে থাকে নিরস্ত্র, হাতে কোনো লাঠিও নাই, হাতে কোনো ইটাও নাই, এবং দেখে দেখে বেছে বেছে যেভাবে গুলি করতেছে এবং সেই প্রতিবেদক যেভাবে ক্যামেরাতে দেখাচ্ছিলেন, ভিডিও ফুটেজ থেকে দেখাচ্ছিলেন, আমি দেখে ভাই আমি নেই যে কী এক অবস্থা। রাগে, দুঃখে, অভিমানে, জিদ্দে গাটা ফেটে যাচ্ছিল আমার, বুঝছেন, এই অন্যায় দেখা পুলিশের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে। এখন চিন্তা করে দেখেন, ওই ভিডিও যখন দেখছিলাম তার কয়েক মিনিটও যায়নি ভাই, কয়েক মিনিট যাওয়ার পরই দেখি আরেকটা ভিডিও আপনাদের মধ্যে কে জানি পাঠাইছে, এই দিয়ে জানে আলমের স্বীকারোক্তি। তো জানে আলমটা আবার কে? জানে আলম অপু আবার ওই কয়েকদিন আগে গুলশানে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে না, গুলশানে যে ওই যে 5 জন ধরা পড়লো না, 10 কোটি টাকার চাঁদাবাজি, 1 কোটি টাকার ভিতরে 10 লাখ দিয়েছে, মানে কিস্তিতে আনতে গেছে, বুঝছেন। তো প্রথম 10 লাখ দিয়েছে, পরে আরও আনতে গেছে। তো ওই যে ব্যাটার কাছে গেছে চাঁদা চাইতে লেগে, সেই ব্যাটা বলে ওই গুলশান থানায় পুলিশ কল করছে, গুলশান থানা পুলিশ আইয়া বলে এই 5 জনকে গ্রেপ্তার করছে। এগুলো তো আপনারা শুনছেনই, দেখছেন, এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তোর ভিতরে রিয়াদ যে ছিল, রিয়াদের ব্যাপারটা বেশি আলোচিত হয়েছে। তারপরে এখন এলে জানে আলম অপুর কাহিনী। তো জানে আলম অপুর কাহিনী হঠাৎ এরকম ভাইরাল হওয়ার কারণটা কি? এর কারণ হলো সে যেদিন অ্যারেস্ট হয়েছে, সেই 5 জন উপদেষ্টার সাথে সেদিন যে অ্যারেস্ট হয়েছে, সে কিন্তু সেদিন অ্যারেস্ট হয়নি, তার 2 দিন পরে অ্যারেস্ট হয়েছে। তার 2 দিনের ভিতরেই সে একটা ভিডিও কইরা, বুঝছে, ওই লন্ডনে কোনো এক প্রবাসী আছে, সেই ভিডিও কইরা তার কাছে দিয়ে রাখছে যে ভাই আমি যদি কোনো বিপদে পড়ি ভাই আমারে বাঁচায়, আমি যদি কোনো বিপদে পড়ি ভাই আমারে বাঁচায়। এর কারণ হলো আমারে তো সবাই চিরা বিরা খায় ফেলবো, এই চান্দার টাকা তো আমি তো ভাই, আমি তো একজন কালেক্টর, যেটাকে বলে কালেক্টর, চান্দা কালেকশন করতে গেছে, যে কালেকশন করে, উই কল হিম কি কালেক্টর, সে তো কালেক্টর, সে চান্দা আনতে গেছে, আইনা ভাগ বাটোয়ারা সবাই বড় বড় বসেরা নেওয়ার পর, সবাই নেওয়ার পর তাদের হয়তো এই কালেকশন করার জন্য, বুঝছেন, তো তাদেরকে কিছু দেওয়া হবে। যেমনটা অনেকটা সেলস পার্সন, দোকানের মালিক তো সে না, সে তো একজন সেলস পার্সন। তো এই জানে আলম অপু কী করছে, সেই যেদিন ওই 2 মিনিট 2.5 মিনিটের ভিডিওটা ভাইরাল হয়, সে তো আত্মগোপনে চলে গেছে, তার 2 দিন পর মনে সম্ভবত তাকে অ্যারেস্ট করে পুলিশ। তো সেই সময়ের ভিতরে সে তার কোন এক জায়গায় বসে একটা 25 মিনিটের একটা ভিডিও আবার ওই লন্ডন প্রবাসী ভদ্রলোকের কাছে রেখেছে যে ভাই আমি যদি বিপদ আপদে পড়ে আমার বাঁচাও, কারণ ভাই আমি তো সেলস পার্সন, আমি তো আসল পার্সন না। এখন সবাই আমাকে যদি বকরি বানায়, বুঝছেন, আমাকে যদি মিলাদ মাহফিলের বকরি বানায়, তো ভাই আমারও তো বাচ্চা কাচ্চা আছে, ভাই আমি তো শেষ হয়ে যাবো। তো সেই ভিডিও দিয়ে রাখছে এটারে। এখন যা বলার তাই কাজ। তো এখন 2 দিন পর তো এই জানে আলম অপু অ্যারেস্ট হয়েছে। তো অ্যারেস্ট হওয়ার পর ওই যে লন্ডন থেকে সেই ভিডিওটা 2 সপ্তাহ পর, এরা কিন্তু ওই যে গুলশানের ঘটনা কিন্তু এখন থেকে 2-3 সপ্তাহ আগে। তো সেই লন্ডন থেকে সেই ভিডিওটা কী করছে, বাজারে ছাইরা দিছে, আর বাজারে ছাইরা দেওয়াতে দেরি আছে, আর ভাইরাল হতে দেরি নাই। আমরা যারা যত কন্টেন্ট ক্রিয়েটর এবং নেটিজেনরা আছে সেটা ভাগ বাটারও খেয়ে ফেলাইছে, বুঝছেন। সেই ভিডিওটারে সবাই বাংলাদেশে যত নিউজ এজেন্সিস রয়েছে, প্লাস আমরা যারা ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই এটারে ভাগ বাটারও করে খেয়ে ফেলাইছে। তার মধ্যে ভিডিও তো ভাইরাল। এখন সেই ভিডিওতে তো এই জানে আলম অপু ভাইয়া বলতেছে যে ভাই এগুলো তো আমরা তো ভাই সেলস পার্সন, আপনারা শুধু আমাদেরই দেখলেন। সকাল 9টা 9:30টার ভিতরে যে ভিডিওটা ভাইরাল হয়েছে 2-2.5 মিনিটের, যে আমরা চান্দা নিতে গেলাম, তারপরে লুঙ্গি পরা ওই ভদ্রলোক আইসা আমাকে পয়সা দিল, সেই ভিডিওটা আপনারা দেখছেন। কিন্তু ভোর 5টা 5:30 বাজে যে আমরা গুলশান থানার
এডিসি, তারপরে আরও কারা যেন ওদেরকে নিয়ে যে আমরা এই যে হামলা টামলা করলাম সেই বাড়িতে গিয়া সেই শাম্মী আক্তারের ধরে আনার জন্য, ফেসিবাদে সহযোগী সেই শাম্মী আক্তার ধরে আনার জন্য সেই ভোর রাতের ভিডিও তো ভাই আপনারা দেখাইলেন না। সেখানে তো গুলশান থানার লোকজন তো আমাদের সাথেই ছিল, তো একই থানার লোকজন যাদের নিয়ে আমরা ভোর 5টা 5:30 বাজে অভিযান চালাইলাম, এবং সেই অভিযানের কয়েক ঘন্টা আগে গভীর রাতে ওয়েস্টিন হোটেলের সামনে আমার সাথে সরাসরি এসে সাথেও কথা হয়, এই সার্জিস আলমের সাথেও কথা হয়। সার্জিস আলম সজীব ভুইয়া আমাদের যে উপদেষ্টা আরেকজন রয়েছেন, তো তার সাথেও কথা হয়। তো আমরা তো সবাই মিলে ঝিলেই তো এটাকে বুকরি বানাতে গেছি। আমরা সবাই গুলশান থানা, তারপর সার্জিস আলম সেই উপদেষ্টা, প্লাস আমরা যারা 5 জন ধরা পড়ছি, রিয়াদ, আমি সহ সবাই, তো আমরা তো সবাই মিলে ঝিলাই এই এই বুকরি বানায় খাইতে চাইছিলাম। এই ওই বাড়ি থেকে এই 1 কোটি টাকা চান্দাই নেই, এর ভিতরে 10 লাখ টাকা অলরেডি নিয়ে হয়েছে আমরা। তো এখন এত কিছু ঘটনা ঘটার পর সব মিলা ঝিলা যখন আমরা খামো, বকরি যখন রেডি, বকরিটা এখন জবাই করতে শুধু বাকি, তারপরে মিলা ঝিলা আমরা বিরিয়ানি পাকে খামো, কিন্তু শেষ মুহূর্তে কি হলো কে জানে, এখন দেখি উল্টা পুলিশ আমাদের উপরে বিলা হয়ে গেছে। উল্টা পুলিশই দেখি আমাদের উপর বিলা হয়ে গেছে। এগুলো আমার কথা না, এগুলো জানে আলমের কথা। পুলিশ বিলা হয়ে গেল কেন? পুলিশ বিলা হয়ে গেছে কি কারণে সেটা নিজেও জানে না। ক্যান ইউ গিভ মি 2 মিনিটস? তো পুলিশ বিলা হয়ে গেল কি কারণে সে তো আমি জানি না। যে পুলিশে নিয়ে ভোর রাতে গিয়ে আমরা হামলা টামলা চালালাম সেই বাড়িতে শাম্মী আক্তারের ধরে আনার জন্য, সেই পুলিশে এখন আমাদেরকে ধরে না আমাদেরকে চাঁদাবাজ বানিয়ে দিছে। তো ভাই চাঁদাবাজ যদি বানিয়ে থাকে আমি একলা মরুম কেন? এই বলির পাঠা আমি একা হমু কেন? সবাই নিয়ে হম, আমি তো একা আসিনি। না। আমার কাছে এত বুকের, আমার এত বড় কলিজা নাকি যে আমি একলা গিয়ে গুলশানের এক বাড়িতে, সাবেক বিএনপির বাড়িতে গিয়ে আমি কোটি টাকা চাঁদা আদায় করুম? এত সাহস তো আমার হয়নি। এই পর্যায়ে তারা আমি যাইনি। তো আমাকে যারা পাঠাইছে আপনারা তারা ধরেন, তো সরাসরি সে নাম বলে দিছে যে সার্জিস আলম সহ এদেরকে দেন, এবং সে 2-1টা উদাহরণ দিয়েছে যেগুলো সত্যি একটু ভেবে দেখার মতো। সেটা হলো ওই হান্নান মাসুদ ধানমন্ডি থানা থেকে কয়েকজন ক্রিমিনালরা ছাড়া নিয়ে এলো না, এই ইত্যাদি ইত্যাদি। তো তারপরে সে মানে এগুলো দিয়ে সে যা বুঝাইলো আর কি, যে ভাই আমরা শুধুমাত্র সেলস পার্সন, আমরা শুধু কালেকশন করি, এছাড়া আমাদের কোনো কাজ নেই ভাই, আমাদের মহিলা ধাইরা 10 দিনের রিমান্ড আমাদের কোনো দরকারই নেই, বুঝছেন? যা বলার ভাই আচ্ছা আমি বলে দিচ্ছি, আর যদি মারেন পিটান কিলান যাই করেন না কেন, আর কিছু বলার আমার নাই। তো হইল ভাই অবস্থা, কি বলুম আর বলেন, কি বলুম? এখন বাংলাদেশে যে বর্তমান অবস্থা, বাংলাদেশে তো কখনো বাংলাদেশ জন্মের পর থেকেই, আর বাংলাদেশে জন্মের আগে কি করছে তা তো জানি না, কারণ আমি বাংলাদেশে যখন জন্ম নিয়েছি তার পরে জন্ম নিয়েছি। তো এখন কোনো অন্যায়ের, বুঝছেন, কোনো এইসব ক্রিমিনাল মানে অফেন্সের কোনো বিচার তো বাংলাদেশে হয় না, আজ পর্যন্ত দেখিনি। কোনো এমপির এই দুর্নীতি, ঘুষ, কেলেঙ্কারি, নারীবাজি, যে কোনো ক্রিমিনাল অফেন্স এসবের জন্য জেল হাজতে যাইতে দেখছেন? 10, 15, 20 বছরের সাজা ভোগ করতে দেখছেন? ফাঁসি টাসি হইতে দেখছেন? দেখেননি। তো এগুলি তো দূরে থাক, এমপি মন্ত্রী এরা তো দূরে থাক, ইভেন গ্রামের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এদেরও আমরা কখনো শুনি নাই যে ঘুষ, দুর্নীতি, চুরি, বদমাইশি এগুলোর জন্য বড় ধরনের জেল জরিমানা হয়েছে, বছর ধরে জেলে থাকতেছে, এরকম আমরা দেখি না, শুনিও না, বুঝছেন? খুব একটা সচরাচর শুনি না। তো এখন এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার যে ব্যাপারে যে আমাদের যে অপু ভাইয়া যেটা বলল, জানে আলম অপু ভাইয়া যেটা বলল, এখন সে তো ভাই জীবনের কত বড় একটা ঝুঁকি নিয়ে সে এটা বলছে। এখন তারা সরকারে রয়েছে, এবং সরকারে রয়েছে এই সার্জিস আলম, এবং সেই সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে বলা মানে সরকারের বিরুদ্ধে বলা। এখন সরকারের যত ডিপার্টমেন্ট আছে সে কিন্তু জানতো যে সে পুরো ডিপার্টমেন্ট এখন তার পিছনে লাগবে, কারণ সরকার তাকে এখন উলাই দিবে, বুঝছেন? সরকার এখন তাকে উলাই দিবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। তারপরে তো জীবনের ঝুঁকি নেই সেটা বলছে, এখন তার জীবনও তো একটা বিরাট বিপদের ভিতরে পড়েছে। এখন সেই ভিডিওটা দিয়ে আসলে আমাদেরকে অনেক উপকার করছে, একজন ক্রিমিনালকে ধরতে সাহায্য করছে, এখন বাকিটা এটা সত্য মিথ্যা যাচাই করা হলো পুলিশের। উনি 80% এভিডেন্স কিন্তু অলরেডি আমাদের অপু ভাইয়া, জানে আলম অপু ভাইয়া কিন্তু 80% এভিডেন্স অলরেডি দিয়েই দিছে, আর বাকি 20% এভিডেন্স জোগাড় করার দায়িত্ব হলো পুলিশের এবং সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্টের। এখন এই যে ল এনফোর্সমেন্ট বাংলাদেশে রয়েছে, তো তারা এখন কি করবে? মাঝখানতে যেহেতু সরকার হলো তাদেরকে চালায়, এখন তারা হয়তো বা দেখা যাবে যে এই যত লক্ষ টাকার লুটপাট, কেলেঙ্কারি ঘটনা ঘটছে সেখান থেকে একটা হিস্সার অংশীদার হয়তো বা তারাও হয়ে যাবে, সত্য মিথ্যা আমি জানি না। হয়ে গিয়া তারপরে এই মামলাটা যা হওয়ার তাই হবে, 2 দিন 4 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর এইটা আলোচনা সমালোচনা থাকবে, তারপর এক সময় তো চোখের আড়াল চলে যাবে, তারপরে সেই মামলা কী হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে, মাঝখানতে বলির বকরা হয়ে যাবে কি
বলির বকরা হয়ে যাবো গা হলো এই জানে আলম ভাইয়া, তার খবর আর কে রাখে? ওই সজীব ভুইয়ার জায়গায় থাকবে, সবই পয়সার খেলা মেলা, সবই হলো ক্ষমতার খেলা মেলা। সেই তারা তাদের জায়গায় থাকবে, শুনতেছি সে বলে আবার নির্বাচনও করবে, উপদেষ্টা থাকা অবস্থাতে সে নির্বাচন করবে, ঘোষণা দেওয়া, তারপর লজ্জা নাই যে ওখান থেকে পদত্যাগ করবে। একটু কমন সেন্স পর্যন্ত নাই, কি আর বলো, একটু কমন সেন্স যাদের মধ্যে নাই যে একটা উপদেষ্টা থাকা অবস্থাতে, সরকারে থাকা অবস্থায় সে নির্বাচনের কথা বলে। আরে ভাই পদত্যাগ তো কর, তারপরে তো মাঠে ঘাটে যা, নির্বাচন কর, এটুকু কমন সেন্সও নাই। তো এরকম বিবেচনাহীন মানে এইসব অবিবেচক লোকগুলো এখন বাংলাদেশের ক্ষমতা চারপাশে ঘোরাঘুরি করতেছে। এতদিন তো ভাই শেখ হাসিনা ছিল, তো শেখ হাসিনা খাইয়া দেয়া যা কিছু করেছিল তাদের পেট ভরে গেছিলো। মানুষের একটা পেটে কত জায়গা ধরে বলেন তো, একটা পেটে কত খাইতে পারে, কত খেতে পারে? আপনাকে যদি আমি সারাদিন বৈশাখ তিহারি খাওয়াই, আপনি কয় প্লেট তিহারি খেতে পারেন? 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট, 4 প্লেট, 5 প্লেট, এক পর্যায়ে গিয়ে আপনার খাইতে পারবেন না, পেট বাস্ট হয়ে যাবে। তো শেখ হাসিনা সরকারের আমল এরকমই হয়েছিল, তারা খাইতে খাইতে অলরেডি মানে ফুলফিল হয়ে গেছে, তাদের খাওয়ার জায়গা ছিল না, তারা সব সেট হয়ে গেছিলো। আর চারপাশে ছিল এলিয়েট, এই যে নেকড়ের দল, এই শেখ হাসিনা চারপাশে ছিল নেকড়ের দল, আর শেখ হাসিনা ছিল সিংহ। তো এখন সিংহ ভাই নেকড়েরা চারপাশে আসতে পারেনি। এখন নেকড়েরা ভাব ধরছিল দেশপ্রেমিকের ভাব ধরছিল, বুঝছেন? নেকড়েরা দেশপ্রেমিকের ভাব ধরছিল, কারণ এছাড়া তারা আইতে পারতেছে না ধারে কাছে। তো আমাদের সাধারণ মানুষদেরকে বোকা বানায় বিপদে ফেলে, মাঝখানতে আমরা 1000-1200 পোলাপান মরলাম। কজন ছাত্র মারা গেছে? বেশিরভাগ পোলাপানিত, 90% পোলাপানিত ওই যে দিনমজুর, সাধারণ পথযাত্রী, সাধারণ মানুষ, জনগণ, এরাই মারা গেছে। গণেন ছাত্র কয়টা আছে গণেন, আর সাধারণ মানুষ, নিরীহ কাঙ্গাল মানুষ কয়জন মারা গেছে গণেন, তাইলে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তা আমাদেরকে বোকা বানায়, আমাদেরকে বলির বকরা বানায়, বুঝছেন? আন্দোলন লয়ে গিয়ে দেশপ্রেমের নামে যা কিছু তাই করছে। এখন তো ক্ষমতা তারা পাইছে, ক্ষমতা পাওয়া যায় ওই যে আগের যে নেকড়ের ভাব ছিল সেই তার সে দাঁত, বুঝছেন? সেই নেকড়ের যে বিভৎসর কুৎসিত দাঁত এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিন। ভাই পত্রপত্রিকা খুললে এই সমন্বয়ক বলেন, বিএনপি বলেন, এখন তারা আওয়ামী লীগের নামগন্ধ নাই। এখন আবার শুনতেছি ভাই কি বললাম, ওলি আউলিয়ার দল হলো জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী হলো ওলি আউলিয়ার দল আমি মনে করি, কারণ এরা মানে ওই লেভেলের, বুঝছেন? এরা আল্লাহ বিল্লাহ লেভেলের, ওই লেভেলের রাজনীতি তারা করে। ভাই তারা ঘুষ টুস দুর্নীতি বদমাইশ, এরা কোনটা যাবে কোন দুঃখে? এখন শুনতেছি বলে এরা বলে ওই দেয়া রিসিপ্ট দিয়ে বলে বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আদায় করতেছে। দেখলাম ফেসবুকে, ইউটিউবে বড় এই ধরনের ভিডিও, কষ্টই লাগে। কার কাছে যাবো ভাই বলেন? এই সমন্বয়কদের ছাত্র জনতাকে দেশপ্রেমিক মনে কইরা, এই ছাত্রদেরকে দেশপ্রেমিক মনে কইরা এদেরকে আমরা ক্ষমতায় নিয়ে এলাম, আর আমাদেরকে ব্যবহার করে ক্ষমতা এলে আইসা কি করলো? কি উপকারটা আমাদের হয়েছে বলেন তো? উপকারটা হয়নি, একেবারে যা ইচ্ছা তা অবস্থা। এগুলো বেশি বললে আপনারা বলবেন আবার আওয়ামী লীগের দালাল, আমি হলো ফেসিবাদ, এই ইত্যাদিতে। ভাই আপনাদের কিসমত, আমি বাংলাদেশে এটা খাইও না পুরিও না, আপনাদের জন্যই বলি। আপনারা যদি খুশি থাকেন এইসব ক্রিমিনালদেরকে নিয়ে, এইসব ক্রিমিনাল সে যাই করুক না কেন, ওই সার্জিস আলম করুক আর যেই করুক, এইসব ক্রিমিনালদের যদি আপনারা খুশি থাকেন, ভাই আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু এইসব দেখলে কষ্ট লাগে, বুঝছেন? কোটি টাকা লুটপাট করে চোখের সামনে, আপনাদের চোখের সামনে নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেগম পাড়া করতেছে, আর আপনারা শালায় ক্লিয়ার খুব আপনারা দিনের পর এগুলি দেখতেছেন এবং এদেরকে আবার সাপোর্ট করেন দিন শেষে। এই যে মনে করেন সরকারের পরিবর্তন ঘটবে, হয়তো দেখা গেল যে বিএনপি আসবে ক্ষমতা, এই সার্জিস আলম, এই যে আশিফ যাবি যারা দেখতেছেন, যারা কিনা সত্যি বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তারা কি দেশে থাকবে? এরা তো আবার শিখছে আবার আরেকজনের কাছ থেকে, যে পয়সা কীভাবে পাচার করতে হয়, বাড়ি গাড়ি কীভাবে অন্য দেশে করতে হয়, গ্রিন কার্ড কীভাবে আরেক দেশের পাইতে হয়, বুঝছেন? এগুলো আগেই তারা জানে। তো ভাই একদিকে সরকারের পরিবর্তন করবে, হওয়ার আগেই 3 সপ্তাহ আগেই দেখবেন গেছে গাবো বাচ্চা কাচ্চা লইয়া, তারপরে ওই হ্যারেমখানা 4-5 বছর থাকবো, কোটি টাকা ভাই, কোটি টাকা এগুলো লিয়ে থাকবে। আর আপনারা ঠ্যাঙ্গা, আপনারা দেখবেন এলো ঠ্যাঙ্গা, এই হলো অবস্থা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে দিই, কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম, ভাই সব কিছু আমরা মানতে রাজি আছি, সব কিছু মানতে রাজি আছি, কিন্তু এই 1200-1400 পোলাপানের রক্তের সাথে যারা বেইমানি করছে, আপনি গিয়ে দেখেছেন প্রথম আলো বিবিসি সেই ডকুমেন্টারিতে গিয়ে দেখেছেন কীভাবে নৃশংসভাবে পোলাপানগুলোরা মারতেছে, এবং এইসব পোলাপানের রক্তের বিনিময়েই কিন্তু আজকে এই দেশ, আপনার স্বাধীনতা বলে দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্টের ঘটনা ঘটছে এইসব পোলাপানদের রক্তের বিনিময়ে। এদের রক্তের দাগ যদি না লাগতো তাহলে জীবনও কিচ্ছু হইতো না। শেখ হাসিনার এইটাও ফালাইতে পারতেন না আপনারা, কিচ্ছু করতে পারতেন না আপনারা। কিন্তু এইসব পোলাপানদের, নিরীহ পোলাপানদের রক্তের ছাপ লাগারে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠছিল, আমরা সবাই জেগে উঠছিলাম। এমন একটা মানুষ পাইবেন না বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায়, ইভেন যারা আওয়ামী লীগ করে তারা পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছিল, কারণ এইসব নিরীহ পোলাপানদের রক্তের ছাপ লেগে গেছিল। তখন আমরা এগুলো দেখে সহ্য করতে পারিনি। তো এতগুলো পোলাপানের রক্তের
বিনিময়ে এরা আইসা এখন ক্ষমতায় যারা গেছে তো গেছে, আর যারা আশেপাশে না আছে যেমনি ন্যাকড়ে শিয়াল কুকুরের মতো কামড়ে কামড়ে ভাই দেশটা রেখাইতেছে, কামড়ে কামড়ে দেশটা রেখাইতেছে।